নতুন বছর 2025 আর নতুন মাস জানুয়ারি মাস। তো এই মাসে আজকে বৃশ্চিক রাশিকে নিয়ে বিশেষ আলোচনা করব। বছরের প্রথম মাস কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে সাবধানে থাকতে হবে। আলোচনা করব শরীর স্বাস্থ্য নিয়ে, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, ভাগ্য, তার সাথে কর্মজীবন। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি, এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন, কৌতূহলবশত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি আজকের অনুষ্ঠানটি সত্যিই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কুষ্টি ধরে আলোচনা নয়, যার জন্য এটা মিলতে পারে কিংবা নাও মিলতে পারে। তবে আমার বিশ্বাস আগামী দিনে বৃশ্চিক রাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে। তো সবার প্রথম বলবো যে জানুয়ারি মাসে গ্রহদের অবস্থান কী রূপ হতে যাচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। রাশির উপর অবস্থান করছে বুধ। বুধ জানুয়ারি মাসের 4 তারিখে রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে ধনু রাশিতে, যেটা দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘর বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বুধ হচ্ছে কি বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টম ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে ধনসম্পত্তির ঘরে অবস্থান করবে 4 তারিখ থেকে। রাশির দ্বিতীয় ঘরে এই যেটা হচ্ছে ধনু রাশি, এই ঘরে আবার সূর্য অবস্থান করছে 14 তারিখ পর্যন্ত। তারপরে সূর্যদেব রাশি পরিবর্তন করবে, মকর রাশিতে প্রবেশ করবে। আর 14 তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। 14 তারিখের পর সূর্য অবস্থান করবে তৃতীয় ঘর, পুরুষার্থের ঘর, পরাক্রমের ঘর, মকর রাশিতে। সেদিন মকর সংক্রান্তি হবে এবং সূর্যের উপরে সেই সময় মঙ্গলের দৃষ্টি থাকবে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং কেতুরও দৃষ্টি থাকবে। রাশির চতুর্থ ঘরে, এই ঘরে অবস্থান করছে শনিদেব। 27 ডিসেম্বর শনি তো নক্ষত্র পরিবর্তন করেছে, অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। আবার 28 ডিসেম্বর শুক্র আবার রাশি পরিবর্তন করে এই চতুর্থ ঘরে অবস্থান করবে এবং শনির সাথে জুতি তৈরি হবে এই চতুর্থ ঘরে। তাদের মিলিত দৃষ্টি এবার পড়বে কর্মের ঘরে। আর শুক্র 28 তারিখ পর্যন্ত এই চতুর্থ ঘরে থাকছে, তারপরে আবার রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে মীন রাশি, যেটা হচ্ছে পঞ্চম ঘর বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আর এই সময় এই শুক্র কিন্তু উচ্চ অবস্থায় থাকবে। আবার এই পঞ্চম ঘরে মীন রাশিতে রাহু অবস্থান করছে। রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। রাশির সপ্তম ঘর যেটা হচ্ছে বৃষ রাশি, এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে রাশির উপর। পঞ্চম দৃষ্টি পড়ছে আবার লাভের ঘর, একাদশ ঘরে, এবং নবম দৃষ্টি পড়ছে পুরুষার্থ, পরাক্রম, যোগাযোগের ঘর মকর রাশিতে। রাশির ভাগ্যের ঘর বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর কর্কট রাশিতে অবস্থান করছে মঙ্গল, এবং মঙ্গল অবস্থান করছে নীচ অবস্থায়, বক্রী অবস্থায় রয়েছে। তবে দেবগুরু বৃহস্পতি দ্বারা মঙ্গলের কিন্তু নীচ ভঙ্গ হচ্ছে। এবং মঙ্গল 12 তারিখ পর্যন্ত শনিদেবের পুষ্যা নক্ষত্র থাকছে। আর 12 তারিখের পর মঙ্গল আবার 13 তারিখে প্রবেশ করে যাবে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। 21 তারিখ পর্যন্ত মঙ্গল এই নীচ অবস্থায় নবম ঘরে থাকছে, তারপরে আবার রাশি পরিবর্তন করে অবস্থান করবে মিথুন রাশিতে, বক্রী অবস্থায় পিছনের দিকে চলে আসবে। এই অবস্থায় মঙ্গলের উপর 21 তারিখ পর্যন্ত রাহুর দৃষ্টি থাকছে, এবং মঙ্গলের দৃষ্টি আবার উচ্চ ঘর মকর রাশিতে থাকছে। তার সাথে শনি শুক্রের জুতির উপরও কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকবে, অর্থাৎ মঙ্গলের সাথে ষষ্টাষ্টক যোগ থাকছে। এবং 12 তারিখ পর্যন্ত মঙ্গল শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রেই থাকছে, তারপরে নক্ষত্র পরিবর্তন করবে। রাশির একাদশ ঘর যেটা হচ্ছে কন্যা রাশি, এই ঘরে অবস্থান করছে কেতু। কেতু অবস্থান করছে আবার সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে, এবং কেতুর উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তো এই রূপ হচ্ছে জানুয়ারি মাসের বৃশ্চিক রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান। বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি আলোচনা করি, তো সবার প্রথম বলবো যে রাশির অধিপতি মঙ্গল নিচ অবস্থায় বক্রী হয়ে রয়েছে নবম ঘরে কর্কট রাশিতে, এবং অবস্থান করছে শনিরই নক্ষত্র পুষ্যা নক্ষত্রে। আর 21 তারিখে মঙ্গল চলে আসবে অষ্টম ঘরে, আর 13 তারিখে প্রবেশ করবে নিজের নক্ষত্র, নিজের তো বলছি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে। তবে মঙ্গলের উপর আবার রাহুর দৃষ্টি থাকছে, অর্থাৎ নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। লিভার জনিত সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু বিশেষ সাবধান, নিজের খাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখবেন।
21 তারিখে আবার রাশি পরিবর্তন করে অবস্থান করবে অষ্টম ঘর। অষ্টম ঘরটা কি আকস্মিক জিনিস বোঝায়। হ্যাঁ, তো মঙ্গল হচ্ছে রক্তের কারক, চোট চাপাটি অ্যাক্সিডেন্ট, এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। মঙ্গল হচ্ছে রক্তের কারক, অষ্টম ঘরে অবস্থান করছে, শরীর স্বাস্থ্যের উপর যত্ন নিতে হবে। রক্তজনিত সমস্যায় যারা ভুগছেন, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, এগুলো দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। তো ভাইটাল কিছু না, কিন্তু মঙ্গল হচ্ছে একটি মানে কি বলবো, খুব মানে সাহসী গ্রহ, নিজের উপর সেলফ কনফিডেন্ট খুব বেশি নিয়ে নেয়, একটুতে রেগে যাওয়া, চটে যাওয়া। তো অষ্টম ঘরে যখন অবস্থান করবে, তাও আবার নিজের মিত্র রাশি না, এটা হচ্ছে বুধের রাশি। তো এই ঘরে কিন্তু একটু যথেষ্ট সাবধান, মাথা গরম চট করে করলে হবে না, একদম ঠান্ডা মেজাজেই কাজ কিন্তু করতে হবে। আর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শিক্ষার দিক যদি বলি, তাহলে শিক্ষার দিকে রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে, শনির নক্ষত্র। আর পঞ্চম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে, তার দৃষ্টি রাশির উপরে পড়ছে। আর নবম ঘরে অবস্থান করছে হচ্ছে রাশির অধিপতি মঙ্গল। তো নবম ঘর থেকে দূরযাত্রা এবং উচ্চশিক্ষা জিনিসটাকে বোঝায়। অর্থাৎ প্রাথমিক শিক্ষার দিকে কিছুটা থাকলেও কিন্তু বাধা থাকছে, কিন্তু উচ্চশিক্ষার দিকে যথেষ্ট আবার এগিয়ে যাবে এই বৃশ্চিক রাশি। পিতামাতাদের তাদের সন্তানের প্রতি যথেষ্ট খেয়াল রাখতে হবে, যারা প্রাথমিক শিক্ষার সাথে জড়িত রয়েছেন। কারণ রাহু মে মাস পর্যন্ত থাকছে, 18ই মে পর্যন্ত এই পঞ্চম ঘরে থাকবে। অতএব রাহু যতদিন থাকবে পঞ্চম ঘরে, ততদিন পর্যন্ত শিক্ষার দিকে ডিস্টার্ব করবে প্রাথমিক শিক্ষার্থীদের, মোবাইলেই বেশি সময়টা কাটবে, এরকম অবস্থা হবে। আর পিতামাতারা এই জন্য টেনশনে থাকবে খুব। আবার প্রেম ভালোবাসার জন্য জানুয়ারি মাসটা অতটা ভালো না। রাশির অধিপতি মঙ্গল নিচ অবস্থায় নবম ঘরে রয়েছে, অষ্টম ঘরে আবার প্রবেশ করবে। আবার ওদিকে পঞ্চম ঘরে রাহুর অবস্থান, মনের মধ্যে একটা ভ্রম তৈরি হবে, জেদ তৈরি হবে, একটা ইগোর জিনিস চলে আসবে, ইগো। আবার রাহুর দৃষ্টি রাশির অধিপতির উপর পড়ছে, অতএব প্রেম ভালোবাসার দিকেও কিন্তু যথেষ্ট সাবধান। কথাবার্তা নিজেদের মধ্যে ঠিক মতন করে বলতে হবে, একে অপরকে বুঝতে হবে, না তো সম্পর্কের মধ্যে একটা চির ফাটল ধরে যাবে। এবং নিজেদের মধ্যে এমনভাবে মেলামেশা করতে হবে যেন ছোট ছোট কথায় রাগারাগি না হয়। তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও তো না, পিতামাতার উপরে তো প্রেম ভালোবাসার জায়গা নাই। অতএব পিতামাতার উপর কোনো রকমভাবে রাগারাগি করা যাবে না, ছোট ছোট কথায় মনোমালিন্য করা যাবে না। বৃশ্চিক রাশিকে এ সময় কিন্তু এটা বুঝতে হবে। আবার 21 তারিখের পর থেকে আরও একটু এটা বৃদ্ধি পাবে। রাহু তো পঞ্চম ঘরে অবস্থান করছে, আবার মঙ্গল বক্রী অবস্থায় অষ্টম ঘরে অবস্থান করবে, অর্থাৎ একটুতে বদমেজাজি হবে। কারণ মঙ্গলের দৃষ্টি থাকছে দ্বিতীয় ঘর, যেটা হচ্ছে বাণীর ঘর, অর্থাৎ নিজের মুখের বাণী যথেষ্ট খেয়াল রাখতে হবে, যেন সামনে থাকা ব্যক্তি কোনো রকমভাবে অসন্তুষ্ট না হয়, এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। তবে সব থেকে ভালো হতে যাচ্ছে এই মাসটা যারা দম্পতি, নতুন যারা বিবাহ করেছেন কিংবা বিবাহিত জীবন পালন করছেন তাদের জন্য। কারণ চতুর্থ ঘরে শনির সাথে অবস্থান করবে শুক্র। শুক্র হচ্ছে সপ্তমপতি, বিশ্বরাশির অধিপতি শুক্র সপ্তমপতি। এবার চতুর্থ ঘর সুখের ঘরে অবস্থান করবে, তা আবার শনির সাথে। শনি এই সময় আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এবং দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে, যেটা দাম্পত্যের ঘর এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে। তার সাথে আবার রাশির অধিপতি মঙ্গল নবম ঘরে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা তার নিজভঙ্গ হচ্ছে। আর মঙ্গলদেবের সাথে গুরুর সম্পর্ক লাভের হয়ে যাচ্ছে। আবার 12 তারিখের পর থেকে 13 তারিখ থেকে মঙ্গল আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করবে। তো দাম্পত্য জীবন ভালো থাকবে এই মাসে, একটা রোমান্টিক মনোভাব থাকবে, একটা অ্যাডভেঞ্চার লাইফ উঠে আসবে। তাছাড়া যাদের বিবাহ সম্বন্ধ আটকে গেছে তাদের বিবাহ সম্বন্ধ আসা চালু হবে, এবং বিবাহের ডেট পাকাপাকি হবে। সুখের ঘরে শুক্র শনি জুতি এবং শনি যে নক্ষত্র পরিবর্তন, এটা মানে সুখ জিনিসটাকে যথেষ্ট বৃদ্ধি করাবে এই সময় বৃশ্চিক রাশির। তবে শুক্রের এই ঘরে অবস্থান একটু হলেও খরচাপাতি বৃদ্ধি হবে দাম্পত্য জীবনে, কারণ লাক্সারি কোনো আইটেম, কোনো একটা প্রয়োজনীয় জিনিস সংসারে, এই সমস্ত দিকে কিন্তু খরচাপাতি বেরোবে। এবং একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে, ঘুরতে যাওয়া, থাকা, কোথাও খাওয়া দাওয়া, এগুলোর দিকেও কিন্তু খরচাপাতি বেরোবে। তবে দাম্পত্য জীবনে একটা রোমান্টিক মনোভাব থাকবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মজীবন নিয়ে এই মাস কেমন কাটবে? বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মের অধিপতি হচ্ছে সূর্য। 14 তারিখ পর্যন্ত ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে, এবং 14 তারিখের পর অবস্থান করবে যেটা হচ্ছে মকর রাশি, পুরুষার্থ পরাক্রমের ঘর, যোগাযোগের ঘর। এবং এই ঘরে যেদিন প্রবেশ করবে সেদিন মকর সংক্রান্তি।
14 তারিখ পর্যন্ত ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে, অর্থাৎ কর্ম করে যথেষ্ট সেভিংস জিনিসটা হবে। এবং সরকারের দিক থেকে থেমে থাকা কাজগুলো, কোনো বিল আটকে যাওয়া, বিল না পাওয়া, এই সমস্ত কাজ যথেষ্ট এগোবে। এবং 14 তারিখের পর থেকে আবার যোগাযোগের ঘরে যখন অবস্থান করবে তখন দুর্দান্তভাবে কাজগুলো এগোবে, যেগুলো পেন্ডিং হয়ে গেছিলো সরকারের দিক থেকে, যে কোনো রকম বিল পাচ্ছিল না, সেই বিলের কাজগুলো কিন্তু যথেষ্ট এগিয়ে যাবে এবং পাবার প্রবল সম্ভাবনা তৈরি হবে। অপরদিকে রাশির অধিপতি মঙ্গল নিজ অবস্থায় রয়েছে। 12-13 তারিখে আবার নক্ষত্র পরিবর্তন হবে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ যোগাযোগের দিক যথেষ্ট ভালো হবে এই সময়কালে, না হওয়া কাজ যথেষ্ট এগোবে। এই সময়কালে যারা ঠিকাদারি কাজে যুক্ত রয়েছেন তাদের বড় বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা খনিজাত দ্রব্যের ব্যবসার সাথেও যুক্ত রয়েছেন, যেমন কয়লা, চামড়া, পেট্রোলিয়াম পদার্থের ব্যবসা, অটোমোবাইলের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো, দুর্দান্ত সময় হতে যাচ্ছে। যারা খাবারের কাজে যুক্ত রয়েছেন, খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন, হোটেল ব্যবসার কাজে যুক্ত রয়েছেন, রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। আবার যারা জায়গা জমির সাথে যুক্ত রয়েছেন, যারা বিঘার পর বিঘা জমি কিনে রেখেছেন, প্লট করে বিক্রি করছেন, দাম পাচ্ছিলেন না, এই সময় এই জিনিসগুলো যথেষ্ট ভালো হবে, মুনাফা জিনিসটা পাওয়া যাবে। আবার এই সময়কালে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, কর্মসূত্রে তাদের বিদেশ যাত্রা সফল হবে। এবং ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে। এই মাসে লাভের রাস্তা অনেক তৈরি হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, কারণ লাভের ঘরের অধিপতি বুধ সূর্যের সাথে জুতি তৈরি করবে 4 তারিখ থেকে ধন সম্পত্তির ঘরে। অর্থাৎ এই সময়কালে বুধাদিত্য রাজযোগের যথেষ্ট ভালো প্রভাব পড়বে বৃশ্চিক রাশির উপর। এবং লাভের ঘর যেটা একাদশ ঘর, কেতুর উপর দৃষ্টি থাকছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে যেরকম কেতু থাকছে সেরকম আবার রাশির উপর থাকছে। এবং 14 তারিখের পর থেকে সূর্যের উপরও থাকবে, অর্থাৎ কর্মের ঘরের অধিপতি সূর্য, তাকেও দেবগুরু বৃহস্পতি দেখবে এই সময়। দেবগুরু বৃহস্পতি কিসের ঘর, কোন ঘরে পড়ে আছে? সপ্তম ঘরে পড়ে আছে। সেই সপ্তম ঘরটা কিসের ঘর? ব্যবসা বাণিজ্যের ঘর, রোজগারের আয় ইনকামের ঘর, পার্টনারশিপের ঘর। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে একটা সইসাপুত হবে, ভালো এগ্রিমেন্ট হবে। যারা ব্যবসা করার ইচ্ছা করছেন পার্টনারশিপে, তাদের মধ্যে একটা মানে লেখাপড়ি হবে। রোজগারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে, কর্মের দিকে যথেষ্ট ভালো এই মাসটা হতে যাচ্ছে। কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি লাভের ঘরে থাকছে কেতুর উপর, সেরকম রাশির উপর থাকছে। রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে 12 থেকে 13 তারিখ থেকে। এবং কর্মের ঘরের অধিপতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। কর্মের ঘরের অধিপতি আবার যোগাযোগের ঘরে অবস্থান করছে, আবার লাভের ঘরের অধিপতি ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে। তাহলে অটোমেটিক তো এখানটাতে কর্মের জায়গাটা যথেষ্ট ভালো হচ্ছে বৃশ্চিক রাশির, যেটা বিগত দিনে ছিল না। জিনিসগুলো তো বুঝতে হবে, আমি তো ধরে ধরে বুঝিয়ে দিলাম যে গ্রহ এই ঘরে এই ঘরে এই ঘরে অবস্থান করছে, তাহলে তো অটোমেটিক ফলটা দিবে। এবার কারো ক্ষেত্রে হয়তো মিলল না, তাহলে ধরতে হবে তাহলে উনার জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, অতএব ভালো জায়গায় পরামর্শ নিতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, শুল্ক লাগু থাকবে। আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে সেরকম কোনো ব্যাপার নাই, ভালো জ্যোতিষী আপনাদের আশেপাশে বহু রয়েছে, তাদের কাছেও যোগাযোগ করতে পারেন, পরামর্শ নিতে পারেন। তবে নিতে তো অবশ্যই হবে বৃশ্চিক রাশিকে, এই কারণে বলছি ঢাইয়া শেষ হচ্ছে, আর কয়েক মাস পরে ঢাইয়া যেটুকু লেগে আছে লেজুর 10% সেটাও শেষ হয়ে যাবে। অতএব নতুনভাবে, নতুন পথে, নতুন দিশাতে চলতে হবে। না তো এই সময় যদি না ঠিক করেন তাহলে পরবর্তী সময়ে আবার বাধা পাবেন, আবার অসুবিধায় পড়বেন। অতএব এগুলো জায়গা ঠিক করতে হবে, আপনাদেরকেই ঠিক করতে হবে। আমাদের উপর রাগ দেখিয়ে আমাকে দুটো বাজে কথা লিখে কোনো লাভ নাই। আপনার রাশিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, সেটাকে আপনাকেই ঠিক করতে হবে। কোন উপাচার করলে ঠিক হবে সেটা একমাত্র জ্যোতিষীই বলতে পারবে। তবে 14 তারিখের পর থেকে আবার যখন সূর্য যোগাযোগের ঘরে অবস্থান করবে তখন একটু মনের মধ্যে জেদ, ইগো এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। কারণ অর্থাৎ কর্মক্ষেত্রে এগুলো করলে কোনো রকমভাবে চলবে না বৃশ্চিক রাশি। কারণ সূর্যের উপর যেরকম দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, সেরকম আবার কিন্তু কেতুরও দৃষ্টি থাকছে। কেতুও দেখবে তো, মকর রাশিতে তো সূর্য অবস্থান করবে, তো কেতুরও দৃষ্টি থাকবে। আবার কেতু অবস্থান করছে কোন নক্ষত্রে? ওই সূর্যেরই নক্ষত্র, উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। অর্থাৎ এই সময় কিন্তু
জেদের পরিমাণ বৃদ্ধি পাবে, ইগোর পরিমাণ বৃদ্ধি পাবে, রাগের পরিমাণ বেড়ে যাবে, ক্রোধের পরিমাণ বেড়ে যাবে, অধৈর্য জিনিসটা চলে আসবে। আর বৃশ্চিক রাশি তো এগুলো থেকে এক্সপার্ট, একটুতে রেগে যাওয়া, একটুতে চটে যাওয়া, এগুলো কিন্তু বৃশ্চিক রাশির যথেষ্ট হয়। এবং বৃশ্চিক রাশির মধ্যে সব থেকে মাইনাস দিক হচ্ছে এটাই, সব ঠিক থাকবে, সবার লাস্টে এমন একটা পরিস্থিতি তৈরি হবে, হওয়া আকাশটা বানচাল হয়ে যাবে। তো অতএব এদিকে কিন্তু যথেষ্ট সাবধান। আবার 28 তারিখে শুক্রও রাশি পরিবর্তন করবে, অবস্থান করবে পঞ্চম ঘর, যেটা হচ্ছে মীন রাশি, এখানটাতে উচ্চ অবস্থান করবে, রাহুর সাথে জুতি তৈরি করবে। তাহলে কর্মক্ষেত্রে, ব্যবসায় ক্ষেত্রে যথেষ্ট লাভের সংকেত কিন্তু এই সময় দেখা দিচ্ছে। অর্থাৎ এই সময় খুব ভালো হতে যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবং যারা কর্মলাভের চেষ্টা করছেন সরকারি কিংবা বেসরকারি দিক থেকে, তাদের যথেষ্ট ভালো, যোগাযোগের জায়গাটা দুর্দান্ত হতে যাচ্ছে এই জানুয়ারি মাস বৃশ্চিক রাশির। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, অনেক কথা আলোচনা করলাম। এই পরামর্শ যদি, আর একটা কথা, উপাচার হচ্ছে কি, যে হনুমান চল্লিশা 2025 থেকে এমনভাবে পড়া শুরু করবেন, হনুমান চল্লিশা, বজরংবলী, বজরং বাণ, এগুলো কিন্তু যথেষ্ট খুব মন দিয়ে, মানে হনুমান ছাড়া যেন না চলে, এরকম জীবনকে এরকম করে নেবেন। কারণ মঙ্গলের বছর, একমাত্র এই হনুমানজির আরাধনাই সব থেকে ভালো উত্তম পথ। অতএব নিজের জীবনকে যদি ভালো মাত্রায় নিতে যান, বজরংবলীর শরণাগত অবশ্যই হবেন। এই 2025 বজরংবলীর আরাধনা যথেষ্ট করবেন, বাবাকে যথেষ্ট শ্রদ্ধা করবেন, বাবার পূজাতে ভোগ ভোগ দিবেন, জটাওয়ালা নারকেল দিবেন, এগুলো করলে যথেষ্ট ভালো। মিঠা পাতা পান দিবেন, খুব ভালো। বাবার সেবা করবেন। এই 2025-এ অনেক ভালো জায়গায় যাবেন, অনেক ভালো জায়গায় বৃশ্চিক রাশি, অনেক। কারণ শনির ঢাইয়া শেষ হলে এমনিতেই তো প্রভাবগুলো কেটে যাচ্ছে, বাজে প্রভাবগুলো, এবার কিন্তু ভালো সময় আসছে। অতএব প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ পাঠ করবেন, তার আগে রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল, এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।